রাজর্ষি দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুমে। রাজর্ষি, এই পরিবর্তন খুব নতুন কিছু নয়। প্রতিবারই আমরা দেখি যে নির্বাচন যখনই ঘোষণা হয়ে যায়, নির্ঘণ্ট আদর্শ আচরণবিধি চালু হওয়ার পরে জাতীয় নির্বাচন কমিশন এই বড় পদে রদবদল করে। কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে সময় এখনো 24 ঘন্টাও হয়নি, নির্ঘণ্ট ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের। তার মধ্যে প্রশাসনের শীর্ষস্তর থেকে শুরু করে পুলিশের শীর্ষস্তর একেবারে একের পর এক রদবদল ঘটিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। কুসুমিতা, একদমই তাই। সময় শুধু গুরুত্বপূর্ণ নয়, আমরা বিভিন্ন সময় নির্বাচনের প্রাক্কালে কমিশনের নির্দেশ দেখেছি যে জেলার পুলিশ সুপার বদল হয়েছেন, কোনো জেলার জেলা শাসক বদল হয়েছেন, অর্থাৎ নিচু তলা থেকে এই বদল বা অপসারণের নির্দেশ আসতে শুরু করে। কিন্তু এবার আমরা নজিরবিহীন এবং অভূতপূর্বভাবে দেখলাম যে গতকাল দিল্লিতে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের মুখ্য সচিব তাকে সরিয়ে দেওয়া হলো। আমি শুধু বদলের কথা বলবো না, নির্বাচন কমিশনের নির্দেশের যে অভিঘাত বা যা সারবত্তা, সেটা হচ্ছে সরিয়ে দেওয়া হচ্ছে একের পর এক শীর্ষ অফিসারকে। রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, এই দুজনকে রাতেই সরিয়ে দেওয়া হলো এবং তাদের জায়গায় একেবারে নির্বাচন কমিশন নির্দিষ্ট নাম দিয়ে, অফিসারদের নাম দিয়ে তালিকা পাঠিয়ে দিচ্ছে যে তাদেরকে নিয়োগ করতে হবে। শুধু নিয়োগ করতে হবে মানে কোনো নির্দিষ্ট অনির্দিষ্ট সময়কালের মধ্যে নয়, একেবারে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে তার মধ্যে নিয়োগ করে তাদেরকে দায়িত্বভার অর্পণ করে সেই কমপ্লায়েন্স রিপোর্ট যে তারা যে নিযুক্ত হয়ে দায়িত্ব নিলেন সেই রিপোর্ট কমিশনে পাঠিয়ে দিতে হবে। এটা আমরা গত রাতে দেখেছি। আজকে সকাল হতে না হতেই রাজ্য পুলিশের 3 শীর্ষ পদে বদল, একেবারে অপরতলা থেকে শুরু হচ্ছে কিন্তু এই বদল এবং অপসারণের নির্দেশ। কোথায় কোথায় বদল? রাজ্য পুলিশের ডিজি, যিনি গোটা রাজ্য পুলিশের পুলিশ প্রশাসনের সর্বময় কর্তা বলে পরিচিত, সেই রাজ্য পুলিশের ডিজি তাকে সরিয়ে দেওয়া হলো। তার পদে স্থলাভিষিক্ত করা হলো সিদ্ধনাথ গুপ্তা, যিনি আরেকজন আইপিএস অফিসার, এবং তার নাম দিয়ে তালিকা পাঠিয়ে দিল নির্বাচন কমিশন। রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা, এই পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা রাজ্যের আইন শৃঙ্খলা জনিত যাবতীয় সমস্যা রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা একেবারে সরাসরি প্রত্যক্ষভাবে দেখেন এবং নির্বাচনের কাজে সবচেয়ে বড় যে ইস্যু, যেটা বারবার ঘুরে ফিরে প্রশ্নচিহ্নের আকারে কমিশনের সামনে এসে উপস্থিত হয়েছে, যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অগ্নিগর্ভ। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যদি শক্ত হাতে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে নির্বাচন কমিশন যে প্রতিশ্রুতি দিচ্ছে ভয়ে মুক্ত ভোট, তা কখনো বাস্তবে সম্ভব নয়। তাই রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা সেই পদে রদবদল, অর্থাৎ যিনি স্থলাভিষিক্ত ছিলেন পদে বিনীত গোয়েল, তাকে সরিয়ে দিল কমিশন এবং তার জায়গায় অজেয় মুকুন্দ রানাডে, আরেকজন আইপিএস অফিসার, তাকে নিয়ে আসা হলো। এবং সিদ্ধনাথ গুপ্তা যিনি ডিজি হলেন এবং অজেয় মুকুন্দ রানাডে যিনি এডিজি আইন শৃঙ্খলা হলেন, এরা দুজনেই রাজ্য সরকারের ইন্টারনাল ডেপুটেশনে ছিলেন, অর্থাৎ অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বহাল ছিলেন। যদিও এরা বিভিন্ন সময় সেন্ট্রাল ডেপুটেশন করেছেন, এরা বিভিন্ন সময় রাজ্যের বহু গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন সময় দায়িত্ব সামলিয়েছেন। এরপরে বদল করা হলো কলকাতা পুলিশের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে, তাকে সরিয়ে দিয়ে তার জায়গায় নিয়ে আসা হলো অজয় নন্দ আইপিএস অফিসারকে। এবং এখানেও অর্থাৎ কলকাতা পুলিশের যে পুলিশ প্রশাসন গোটা কলকাতা জুড়ে যিনি পরিচালনা করেন তিনিই পুলিশ কমিশনার, এডিজি র্যাঙ্কের অফিসার, সেই জায়গায় অজয় নন্দকে নিয়ে আসা হলো, সুপ্রতিম সরকারকে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ তুমি যদি পরপর 5টা পদ দেখো রাজ্য সরকারের পরিপ্রেক্ষিতে, তাহলে রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার, এই 5টা পদে যারা আসীন ছিলেন তাদেরকে এক ধাক্কায় কয়েক ঘন্টার মধ্যে পর পর সরিয়ে দেওয়া হলো। তার পরিবর্তে কমিশন নির্দিষ্ট অফিসারদের নামের তালিকা দিয়ে তাদের অবিলম্বে নিয়োগ করার নির্দেশ দিল। শুধু তাই নয়, এই 5 শীর্ষ অফিসারকে কোনোভাবেই ভোটের প্রত্যক্ষ কাজে নিয়োগ করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিল। কার্যত বলা চলে গোটা রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণটাই কমিশনের হাতে চলে গেল বলা যেতে পারে। এবং কমিশন এর মধ্যে দিয়ে এই বার্তা পরিষ্কারভাবে দিয়ে দিল যে যখন কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে গিয়েছে, নির্বাচনী আচরণবিধি লাগু হয়েছে, বারবার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশ এবং প্রশাসনের ভূমিকায়, সেক্ষেত্রে এখন আর কোনো রাজনৈতিক ব্যক্তি নেতাদের নির্দেশ মেনে
পুলিশ এবং প্রশাসন কাজ করবে না, নির্দেশ দেবে কমিশন, বাস্তবায়িত করবে পুলিশ এবং প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা। তাই শীর্ষ পদে যারা ছিলেন তাদেরকে সরিয়ে দিয়ে একেবারে কমিশনের নির্দিষ্ট করে দেওয়া তালিকাভুক্ত অফিসারদেরকে নিয়োগের নির্দেশ দেওয়া হলো। এটাই কিন্তু সার্বিকভাবে এই নির্দেশগুলোর পরপর যে অভিঘাত এবং সারবত্তা সেটা বলা যেতে পারে। একেবারে, এবং এক লাইনে বলতে গেলে রাজস্বী, যে একেবারে রাজ্য প্রশাসনের, রাজ্য সরকারের যে পুলিশ প্রশাসন, তার উপরে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন মোটেই আস্থা রাখলো না, এবং সেই জন্যে প্রশাসনের 2 পদাধিকারী গতকাল তাদের সরানো হলো। ভোটের কোনো কাজে কিন্তু তারা অংশ নিতে পারবেন না, এবং শুধু তাই নয়, তার মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুলিশের শীর্ষ পদস্থ একের পর এক অফিসারকে কিন্তু বদলি করে দিল জাতীয় নির্বাচন কমিশন। আসছে পরের খবরে। পশ্চিম এশিয়ায় সংঘাত চরমে, বেইরুটে লাগাতার হামলা ইসরায়েলের, তেল আভিভ ইরাকে পাল্টা হামলা ইরানেরও। ইরানের সদ্য মনোনীত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনেইয়ের জীবিত থাকা নিয়েও বড়সড় প্রশ্ন তুলেছেন ট্রাম্প। সেই প্রশ্ন উড়িয়ে ইরানের দাবি মোস্তফাকে মস্কোয় স্থানান্তর করা হয়েছে, সেখানে তার সফল অস্ত্রোপচার হয়েছে। দেখতে দেখতে 2 সপ্তাহ পার, ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ চরমে। পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাত মেটার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। শনিবারে ইরানের খার্ক দ্বীপে 90টিরও বেশি জায়গায় হামলা চালিয়েছে আমেরিকা। এই হামলা নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপে ব্যাপক হামলা চালিয়েছে আমেরিকার সেনা। এই অভিযানে খার্ক দ্বীপ প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে শুধুমাত্র মজা করতে আরো কয়েকবার আঘাত হানতে পারি। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, হামলা চালানোর জন্য আমেরিকা ব্যবহার করেছে সংযুক্ত আরব আমিরশাহির 2টি ঘাঁটি। আমেরিকার হামলার পর সংযুক্ত আরব আমিরশাহিতে হামলার ঝাঁজ বাড়িয়েছে তেহরান। রবিবারও দুবাইতে একাধিক হামলা চালিয়েছে ইরান। সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরা তেল টার্মিনালেও হামলা চালানো হয়, যার জেরে আগুন ধরে যায় ওই কেন্দ্রে। তেল আভিবেও ক্ষেপণাস্ত্র হানা চালিয়েছে ইরান। পাশাপাশি ইসরায়েল অধিকৃত অঞ্চলেও লাগাতার গোলাবর্ষণ করে চলেছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরে ইসরায়েলের রামলা শহরেও আগুন জ্বলতে দেখা গেছে। ইরাকে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। ইসরায়েলের বিমান হামলার ফলে ইরানের বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ধোঁয়ার মেঘ। সেই মেঘ থেকে নেমে আসছে কালো বৃষ্টি, জানিয়ে চিন্তায় পরিবেশবিদরা। অন্যদিকে ইরানের সদ্য মনোনীত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনেইয়ের জীবিত থাকা নিয়েও বড়সড় প্রশ্ন তুলেছেন ট্রাম্প। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি জানি না তিনি আদৌ বেঁচে আছেন কিনা। এখনো পর্যন্ত কেউ তাকে দেখাতে পারেনি। আমি শুনছি তিনি জীবিত নন, আর যদি জীবিত থাকেন তাহলে তার দেশের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আত্মসমর্পণ করা। ট্রাম্পের এই দাবি উড়িয়ে দিয়ে প্রশাসনকে উদ্ধৃত করে ইরানি সংবাদ মাধ্যমের দাবি, স্বাস্থ্য ও নিরাপত্তার পরিস্থিতির কথা বিবেচনা করে অত্যন্ত গোপনীয় এক অভিযানের মাধ্যমে মোস্তফাকে একটি রুশ সামরিক বিমানে করে মস্কোয় স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তার সফল অস্ত্রোপচার হয় এবং বর্তমানে তিনি সেখানকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যুদ্ধের আবহে হরমুজ প্রণালী বন্ধ, আটকে রয়েছে প্রায় 1000টি জাহাজ, তার মধ্যে রয়েছে প্রায় 200টি তেলবাহী ট্যাঙ্কার। বেশ কয়েকটি জাহাজ রয়েছে ভারতেরও। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচিকে উদ্ধৃত করে ইরানি সংবাদ সংস্থা জানিয়েছে, হরমুজ প্রণালী শুধুমাত্র আমেরিকা ও তাদের মিত্রদের জন্যই বন্ধ রাখা হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত হামলা অব্যাহত থাকবে আমরাও আমাদের এই নীতি বজায় রাখব। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।